সুপ্রিয় ছাত্রছাত্রীরা, স্পেশালি এইচএসসি ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ঢাকা বোর্ড 2016 সালের দ্বিতীয় পত্র পড়ছিলাম। কোয়েশ্চেন 1, 2 এবং কোয়েশ্চেন 3 শেষ করেছিলাম। আমরা এখন কোয়েশ্চেন 4 নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন 4টা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজ অর ফ্রেজ। আমাদের নিশ্চয়ই মনে আছে 3 নম্বর কোয়েশ্চেনটাতে আমাদের কি থাকে, প্রশ্নের দিকে তাকাও, কি লেখা আছে এখানে। 3 নম্বর কোয়েশ্চেন লেখা আছে এখানে, complete the sentences with suitable phrases or words given the box. বক্সের মধ্যে কিছু ফ্রেজ বা ওয়ার্ডস দেওয়া আছে, ওগুলো দিয়ে আমাদের ফিল দ্য গ্যাপস করতে হবে। আমি বলেছিলাম যে 3 নম্বর প্রশ্নে তোমার ফ্রেজ বা ওয়ার্ডস বোঝার প্রয়োজন নাই, কারণ ওগুলা শব্দগুলো এবং ফ্রেজগুলো, ফ্রেজ মানে একের অধিক শব্দ থাকলে এটাকে ফ্রেজ বলা হয়, ওগুলো বক্সে দেওয়াই থাকে। আরো সহজ এবং মজার বিষয় হচ্ছে, গুড নিউজ হচ্ছে যে মাত্র হাতে গোনা 15, 20টা, 30টা, হাইস্ট 30টা মনে হয়, এই কটা ওয়ার্ড আগে থেকেই মুখস্থ থাকলে এগুলোই বক্সে ঘুরে ঘুরে পাওয়া যায়। তার মধ্যে 90% ওয়ার্ড বা ফ্রেজ ঘুরে ঘুরে আসে, সর্বোচ্চ আছে 15 থেকে 16টা বা 17টা, 20টা হাইস্ট, 20টা হাইস্ট আছে। সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। প্রবলেম যেটা হবে 4 নম্বর প্রশ্ন, দেখো কি লেখা আছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস স্ল্যাশ মানে or। তার মানে কি বোঝা গেল, তুমি একটা শব্দ দিলে হবে না। অনেকেই এখানে একটা ট্রিক থাকে যে মানে গ্যাপ থাকে, টিচাররা বুঝে যে এমন একটা সেন্টেন্স দেওয়া থাকবে যেন তুমি একটা শব্দ বসালে বাক্যটা পূর্ণাঙ্গ হয়ে যাবে, মানে কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। কিন্তু একটা শব্দ দিলে ভুল হবে, কারণ লেখা আছে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, নট ওয়ার্ড। ওয়ার্ড লেখা নাই, অর্থাৎ তুমি একটা মাত্র শব্দ দিলে তোমার নাম্বার পাবা না, শব্দ সঠিক অসত্য। আরে চলো শুরু করি। 1 নম্বরটা কি লেখা আছে, আমি এ, ফিজিক্যাল এক্সারসাইজ keeps us healthy and strong. শারীরিক ব্যায়াম keeps us আমাদেরকে রাখে হেলদি স্বাস্থ্যবান and strong শক্তিশালী। If you take regular physical exercise, তুমি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম করো, মানে ব্যায়াম করো প্রতিদিন, তাহলে কি হতে পারে দেখো, ইউ টেক রেগুলার এক্সারসাইজ, এটা একটা বাক্য। তোমরা যারা আমার ক্লজ এর আলাদা ক্লজ ভিডিও দেওয়া আছে, এখানে বুঝতে পারবা ক্লজ গুলো আমি নামকরণ করছি মৃত বাক্য। দেখো ইফ ওয়ালা ক্লজ বা ইফ ওয়ালা মৃত বাক্য, দেখো প্রেজেন্ট টেন্স আছে, ইউ টেক। যেহেতু টেক আছে, আমরা নতুন যে বাক্যটা দিব একটা সম্পূর্ণ বাক্য হতে হবে এবং এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হতে হবে। আমি যে সহজ করে বলি, উইল ওয়ালা বাক্য হতে হবে। অর্থাৎ ইফ ইউ টেক রেগুলার এক্সারসাইজ, ইউ উইল বি হেলদি, ইউ উইল বি হ্যাপি, ইউ উইল বি স্ট্রং। অর্থাৎ তুমি যাই আনো না কেন, যাই লিখো না কেন, তোমাকে উইল থাকতে হবে, অর্থাৎ উইল ওয়ালা বাক্য থাকতে হবে বা ভার্ব থাকতে হবে। তাহলে ইফ ওয়ালা বাক্যটা যদি প্রেজেন্ট থাকে, ইফ ছাড়া বাক্যটা হয় ফিউচার ইনডেফিনিট টেন্স বা উইল ওয়ালা বাক্য, মনে রাখবা। তাহলে ইফ ইউ টেক রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, ইউ উইল বি হেলদি, ইউ উইল বি স্ট্রং, ইউ উইল হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট উইল দিতে হবে। দে কেম টু ইউ উইথ আ ভিউ টু, তারা তোমার কাছে এসেছিল। দে কেম টু ইউ, তারা তোমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু। আমাদের উইথ এ ভিউটা যখন আমরা ইতো ফ্রেজেও পেয়েছি, দেখবো বা পাবো। উইথ এ ভিউ টু থাকলে তার পরবর্তীতে অবশ্যই একটা আইএনজি ওয়ালার ভার্ব দিতে হবে। কি বললাম? আইএনজি ওয়ালার ভার্ব দিয়ে বাক্যটা শুরু করতে হবে বা অংশটা শুরু করতে হবে। তাহলে দে কেম টু ইউ উইথ এ ভিউ টু গেটিং সাম হেল্প। আচ্ছা, গেটিং হেল্প হবে নাকি হেল্পিং ইউ হবে, আমরা পরবর্তী বাক্যটা পড়ে বুঝতে পারবো। বাট ইউ স্কোল্ডেড দেম উইদাউট এনি রিজন। স্কোল্ড মানে বকাঝকা দেওয়া, SCOLD, স্কোল্ড মানে বকাঝকা দেওয়া। ইউ স্কোল্ডেড দেম, তুমি তাদেরকে বকাঝকা দিয়েছো উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। তাহলে দেখি তো আমরা এখানে যে একটা বাক্য দেওয়া থাকে, অক্ষর দেওয়া থাকে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। কারণটা হচ্ছে তুমি যে যা দিয়ে শব্দ বাক্যটা পূরণ করবে, তার একটা তথ্য বা ক্লু দেওয়া থাকে। দে কেম টু ইউ উইথ এ ভিউ টু, আমি যদি বলি গেটিং হেল্প, গেটিং একটা শব্দ, হেল্প একটা শব্দ, দুটো শব্দ কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু তার কাজ হয়ে গেছে। অর্থাৎ দে কেম টু ইউ উইথ এ ভিউ টু হেল্প, গেটিং হেল্প।
বাট ইউ স্কোল্ডেড দ্যাম উইদাউট এনি রিজন, কিন্তু তুমি তাদেরকে কোনো কারণ ছাড়াই গালাগালি করেছো। তুমি এটা বলতে পারো, দে কেম টু ইউ উইথ এ ভিউ টু গেটিং হেল্প ফ্রম ইউ, হেল্প ফ্রম ইউ, হেল্প ফ্রম ইউ, সরি, গেটিং হেল্প ফ্রম ইউ, চারটা ওয়ার্ড। তুমি যদি প্রয়োজন মনে করো এই চারটা ওয়ার্ড ইউজ করতে পারো। তো আমার কথা হচ্ছে, আমরা বাক্যগুলো উত্তরগুলো জটিল করতে যাব না, যেহেতু আমার জটিল করলে আলাদা কোনো নাম্বার নেই। সো আমাকে সাবধান থাকতে হবে, জটিল করতে গিয়ে বা এটাকে বেশি অ্যাট্রাকটিভ করতে গিয়ে আমার এটা ভুল হয়ে যেতে পারে। সো আমার টার্গেট থাকবে এটা যেন সঠিক হয়, যতই সহজ হোক না কেন, এতে কোনো নাম্বার কাটা যাবে না। সো দে কেম টু ইউ উইথ আ ভিউ টু গেটিং হেল্প, বাট ইউ স্কোল্ডেড দেম, কিন্তু তুমি তাদেরকে বকাঝকা করেছো উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়াই। তাহলে বাট উইথ ভিউ টু গেটিং হেল্প পর্যন্ত, বা উইথ ভিউ টু হ্যাভিং হেল্প, বা উইথ ভিউ টু, কি বলা যায়, হেল্পিং ইউ হইতে পারে, সমস্যা না, উইথ ভিউ টু হেল্পিং ইউ বাট ইউ স্কোল্ডেড দেম উইদাউট রিজন। অর্থাৎ যে অর্থগুলো যায় এখানে আমরা দিব, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যেহেতু আমার উইথ আ ভিউ টু দেওয়া আছে, উইথ আ ভিউ টু দেওয়া আছে, তার মানে অবশ্যই আমাকে আইএনজি আর ভার্ব দিয়ে শুরু করতে হবে। যেমন হেল্পিং ইউ, গেটিং হেল্প ফ্রম ইউ, দেখো এগুলো বসাইলে এটা উত্তরটা পাওয়া যায়। সি, প্লিজ ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল, যত না পর্যন্ত। আচ্ছা দেখি তো পরবর্তী বাক্যটা আমরা কি দেখি। আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, আই হ্যাভ এ সিরিয়াস ম্যাটার টু ডিসকাস উইথ ইউ, অর্থাৎ তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ আলাপ আমার আছে। তাহলে কি হচ্ছে দেখি তো, প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম, হ্যাঁ না? তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি। আনটিল আই উইল কাম, আনটিল আই টেল ইউ, আমি না বলা পর্যন্ত তুমি এখানে থাকবে। এখানে আনটিল মানে না বলা পর্যন্ত, না হওয়া পর্যন্ত, বা না করা পর্যন্ত, খেয়াল রাখতে হবে। এনিওয়ে, সো অর্থ বুঝলে আমরা বুঝে যাবো এখানে কি বোঝাতে হবে। ডি, আই ওয়াজ নট হাংরি এট অল, এট অল মানে আদৌ, আমি মোটেও ক্ষুধার্ত ছিলাম না। দেখো ইফ ওয়ালা বাক্য, এটাকে সারা কন্ডিশনাল সেন্টেন্স বলে। 10টার মধ্যে মিনিমাম 2টা পাবে, একটা তো পাবাই চোখ বন্ধ করে। ইফ ওয়ালা বাক্য, এটাকে স্যাররা বলে কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ওয়ালা বাক্য একটা তো পাবাই, 2টা পাওয়ার সম্ভাবনা 90%, 3টাও পেতে পারো। সো এই কন্ডিশনাল সেন্টেন্স শিখলে আমাদের দেখা যাচ্ছে 30 থেকে 40% মার্কস, 10 থেকে 30% মার্কস আমরা পাবোই পাবো। ইফ ওয়ালা বাক্য যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তোমরা যদি টেন্স না বুঝো তাহলে এটা বুঝবে না আবার। তো ইফলা বাক্যটা যদি, তাহলে টেন্স বুঝতে গেলে আমার চ্যানেলের বিভিন্ন জায়গায় টেন্স নিয়ে আলোচনা করা আছে, দেখতে পারো। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম। আচ্ছা আসি, কি হতে হবে, একটা বাক্য দিতে হবে, তাই না? হ্যাড বিন যেহেতু পাস্ট পারফেক্ট আছে, আর একটা ইফওয়ালা বাক্য, ইফওয়ালা বাক্য যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে আমাদেরকে ইফ ছাড়া বাক্য যেটা আমরা দিব, অর্থাৎ যে বাক্যটা দিব, ওই বাক্যটাতে তুমি যেই ভার্ব ইউজ করো না কেন, যে বাক্য ইউজ করো না কেন, যে অর্থ ইউজ করো না কেন, তোমাকে অবশ্যই উড হ্যাভ দিতে হবে। কি বললাম? উড হ্যাভ। কারণ যখন দেখবা ইফ ওয়ালা বাক্যটাতে পাস্ট পারফেক্ট আছে, যে হ্যাড, হ্যাড বিন, হ্যাড গন, হ্যাড টেকেন, এই সমস্ত কোনো ফর্ম থাকে, তাহলে অবশ্যই তোমাকে উড হ্যাভ, WOULD, উড, HAV, হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তুমি শুধু উড হ্যাভ মাথায় রাখবা। হ্যাঁ, আমাকে উড হ্যাভ ওয়ালা বাক্য দিতে হবে, যাই যে করি না কেন। তাহলে ইফ আই হ্যাড বিন হাংরি, আমি বলতে পারি আই উড হ্যাভ ইটেন, তাই না? দিলাম, ইফ আই হ্যাড বিন হাংরি আই হ্যাভ ইটেন। আমি রাইস দিলাম, আর সুন্দর মনে হয়। শুধুমাত্র এই পর্যন্ত দিলে কিন্তু হইতো, উড হ্যাভ ইটেন। আমার লক্ষ্য হচ্ছে, খেয়াল রাখতে হবে, যেহেতু ইফ হলো বাক্যটা পাস পারফেক্টে আছে, আমাকে অবশ্যই উড হ্যাভ একটা দিতেই হবে। উড হ্যাভ না দিলে আমার হবেই না, একদম ভুল হবে। তো উড হ্যাভ যেহেতু আছে, আমরা জানি হ্যাভ এর পরে ভার্ব আমাদের আনতে হবে, আর যদি আননি তাহলে অবশ্যই আমাদেরকে এটা ভিতরি হতে হবে, কারণ হ্যাভ এর পরে ভিতরি হয়। তারপরে আই উড হ্যাভ ইটেন, ওটুক দিলেও কিন্তু কাজ হয়ে যেত। তো রাইস দিলে কি খাইতাম ব্যাপারটা আসে, ক্লিয়ার হয়, তো আমরা রাইস দিতে পারি, সমস্যা নেই। আরো জটিল করে এটা ভাবা যায়, জটিল করে ভাবতে যাবা না। যেমন ভাবলাম, দেখে ভাবি তো আমি, আই ওয়াজ নট হাংরি এট অল, আমি মোটেও ক্ষুধার্ত ছিলাম না। ইফ আই হ্যাড বিন হাংরি, আমি যদি ক্ষুধার্ত হতাম, আই উড হ্যাভ কলড ইউ ফর সাম ফুডস, আই উড আই উড হ্যাভ আস্কড মাই মাদার টু মেক সাম ফুড ফর মি। কত ক্রিটিক্যাল ভাবে, কত রং ঢং করে বলা যায়, কিন্তু রং ঢং করতে গেলে ভুল হয়ে যেতে পারে। সো আমরা খেয়াল রাখতে হবে আমাদের
মূল হচ্ছে আমাদের উড হ্যাভ জিনিসটা থাকলেই হয়ে যাবে, এবং অবশ্যই পরবর্তীতে ভার্ব আসবে, ভার্বটা অবশ্যই কি হতে হবে, ভিতরে হতে হবে। তো এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখলেই হবে। আশা করি বুঝে গিয়েছো। ট্রিজ আর এসেনশিয়াল, এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, ফর আওয়ার এক্সিস্টেন্স আমাদের অস্তিত্বের জন্য, এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, অস্তিত্ব। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য খুবই জরুরি। সো তাই উই শুড প্লান্ট, আমাদের প্লান্ট মানে লাগানো বা বপন করা বা গাছ লাগানো। উই শুড প্লান্ট মোর ট্রিজ, শেষ কাজ। তার মানে সাহস করে অর্থটা বোঝার চেষ্টা করবো। অর্থটা বোঝার চেষ্টা করলে কত গ্রামার আমরা স্কিপ করতে পারবো। তাহলে আনসারটা কি হতে পারে? দ্য ট্রিজ আর ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুবই জরুরি। সো তাই উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। শেষ, তাই না? তুমি যদি আরো রং ঢং লাগায়, রসকস লাগায়, তুমি অনেক অর্নামেন্টস লাগায় এটা দিতে পারো। সো রিস্ক কোনো দরকার নাই, যেহেতু আমাকে রং ঢং ছাড়াও আমাকে মার্কস দিবে, রং ঢং করলেও দিবে। সো আই ডোন্ট নিড টু গেট সাম রং ঢং। এনিওয়ে, দেয়ার গোজ এ প্রভাব, প্রভাব মানে প্রবাদ বাক্য। একটা প্রবাদ বাক্য আছে, একটা প্রবাদ বাক্য আছে যে, যে দ্যাট মানে যে, একটা প্রবাদ বাক্য আছে যে দ্যাট। আচ্ছা, কি প্রবাদ বাক্য, কি বিষয়ে, তাই না? তো এটা বোঝার জন্য আমরা পরবর্তী বাক্যটা পড়ি। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম। সো উই মাস্ট, আমাদের অবশ্যই মেক প্রপার ইউজ অফ টাইম, সময়ের সৎ ব্যবহার বা যথাযথ ব্যবহার করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে টাইম, তাহলে টাইম রিলেটেড একটা ফ্রেজ আমাদের আছে না, মানে টাইম এন্ড টাইড, মানে প্রবাদ বাক্য, টাইম এন্ড টাইড উইথ প্রনাউন, তাই না? বসে দেখি আমরা, there goes a proverb that time and tide, time মানে সময়, tide TID, tide মানে জোয়ার বা সমুদ্রের স্রোত, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, ওয়েট ফর দিলে হয়, ওয়েট ফর দিলে হয়, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই ফ্রেজটা, প্রবাদ বাক্যটা আমরা এখানে দিব। প্রবাদ বাক্যের উপরে হাত, গ্রামারের কোনো হাত নাই, কিছু কমন প্রবাদ বাক্য প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। উই শুড ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমাদের উচিত নিরাপদ বা পরিষ্কার পানি পান করা। সিন্স, যেহেতু, দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর, যেহেতু এই বোতলের পানিগুলো নিরাপদ নয়, আমরা বলতে পারি ইউ শুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, ইউ শুড নট টেক ইট, ডোন্ট, সিন্স দ্য ওয়াটার অফ দিস বোতল ইজ নট পিওর, ডোন্ট ড্রিঙ্ক ইট। কত কিছু বলা যায়, তার মানে তুমি অর্থ বুঝতে পারলে তুমি বুঝতে পারবা একটা শব্দ দিবা নাকি দুটো শব্দ দিবা নাকি একের অধিক শব্দ দিবা। আর একটা শব্দ দিলে হলে কিন্তু এখানে হবে না, বলে রাখতেছি, কারণ এখানে লেখা আছে ক্লাস জাস্ট অর ফ্রেজেস। সিন্স দ্য ওয়াটার অফ দিস bottle is not pure, you should not drink this, we should not drink this, you should not drink this, he should not drink this, তুমি যা খুশি তা বলতে পারো। দ্য টু ব্রাদার্স আর নট অন গুড টার্মস, দুই ভাইয়ের মধ্যে সময় ভালো যাচ্ছে না, বা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। ইয়েস্টারডে, গতকাল, when we went to their house, যখন আমি তাদের বাড়িতে গেলাম বা বাসায় গেলাম, আমি কি দেখলাম, আমি একটা বাক্য দিতে হবে এখানে। দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, বাক্যটা হচ্ছে মৃত, এই যে ওয়েন দিয়ে মারা গেছে। মৃত বাক্য কি জিনিস তোমরা আমার ক্লজের চ্যাপ্টার দেখলে বুঝতে পারবা। যখন কোনো মৃত বাক্য দেওয়া থাকে অবশ্যই পরবর্তীতে একটা জীবিত বাক্য আসবে আসবে। মৃত বাক্যটাকে স্যাররা বলেন সাব অর্ডিনেট ক্লজ, আর আমি যেটাকে জীবিত বাক্য বলি এটাকে স্যাররা বলেন প্রিন্সিপাল ক্লজ। জীবিত বাক্য মানে তুমি যে বাক্য বলো, আই রাইস, আই প্লে ফুটবল, আই গো দেয়ার, এগুলোকে তুমি জীবিত বাক্য বলতে পারো। তাহলে ওয়েন উই ওয়েন্ট দেয়ার, আমরা যখন ওয়েন্ট টু দেয়ার হাউস, যখন আমরা তাদের বাড়িতে গেলাম, উই সো দেম ফাইটিং, আমরা তাদেরকে লড়াই করতে দেখেছিলাম। উই সো দেম স্কল্ডিং, স্কল্ড মানে বকাতে আমরা একটু দেখেছিলাম এখানে, হ্যাঁ। বা উই সো দেম ফাইটিং, বা উই ফাউন্ড দেম ফাইটিং, নানাভাবেই নানা কিছু লেখা যায়, তাই না? আমি একটা লিখে দিই, বলতে পারি উই সো, অবশ্যই বড় হাতে হবে না, এটা ছোট করে দেবে। উই সো, ঠিক আছে। অবশ্যই আন্ডারলাইন দিতে ভুলবা না, পরীক্ষা হলে শুধুমাত্র অ্যান্সার লিখা লিখলে হয়, কিন্তু এই ভুলটা করতে যাবে না, কারণ স্যারদের কষ্ট করতে কষ্ট হয়, বিশেষ করে কম্পিটিটিভ সেন্টেন্স লিখতে গেলে।
কমপ্লিট সেন্টেন্সের প্রশ্নের অংশটা তোমরা অবশ্যই লিখবা, না লিখলে স্যারদের প্রশ্ন এবং তোমার খাতা দুই জায়গায় দৌড়াদৌড়ি করতে বিরক্ত হতে পারে। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, নানাভাবে বাতাস দূষিত। ইট ইজ হাই টাইম। হাই টাইম বা শুধু টাইম থাকলে চোখ বন্ধ করে তুমি যে বাক্যটা দিতে চাচ্ছ, এই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। অবশ্যই হাই টাইমের আগে প্রেজেন্ট টেন্স থাকলে, যে কোনো প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট যাই থাক, তোমাকে অবশ্যই পরবর্তী যে তুমি বাক্যটা ব্যবহার করবা হাই টাইমের পরে বা ভার্বটা ব্যবহার করবা, অবশ্যই এটা পাস্ট ইনডিফিনিট হতে হবে। আর যদি হাই টাইমের আগে ইজের জায়গায় ওয়াজ থাকতো, তাহলে তোমাকে অবশ্যই পাস্ট পারফেক্ট ইউজ করতে হতো। আসলে দেখি কি করা যায়। এয়ার ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ, ইট ইজ হাই টাইম। এটা উপযুক্ত সময়, এর অর্থ হচ্ছে এটা উপযুক্ত সময়। উই, এটা ভাব দাও, তারপরে হচ্ছে উই স্টপ দি নাকি, এস টি ও, উই স্টপ ইট, শেষ। দেখছো? তাহলে তুমি যে স্টপ শব্দটা আনছো, তোমাকে এর অবশ্যই বড় হাতের, সরি বড় হাতের না, অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতে থাকতে হবে। যদি এখানে ওয়াজ থাকতো ইজের জায়গায়, আমরা বলতাম হ্যাড স্টপড, অর্থাৎ আমাদের কি বলতে হতো, স্টপ হতো, তাই না? কিন্তু যেহেতু এখানে হাই টাইমের আগে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, মানে ইজ আছে, প্রেজেন্ট টেন্স বুঝতে পারলে হবে। প্রেজেন্ট টেন্স হলেই হাই টাইমের পরিবর্তে বা শুধু টাইম থাকতে পারে, কিন্তু হাই না থাকে শুধু টাইম থাকতে পারে। ইট ইজ টাইম, আমাদের বলতে হবে ইট ইজ টাইম উই হ্যাড স্টপড, নট হ্যাড, সরি, যেহেতু ইট ইজ আছে। ইট ইজ টাইম উই স্টপড ইট, বা উই স্টপড পলিউটিং এয়ার ইন মেনি ওয়েজ। এনিওয়ে, আমি বলেছিলাম বাক্যটা হলেই হবে, তুমি এটারে বেশি পেঁচাতে যাবে না, পেঁচাতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে। তাহলে এটা কি হবে, উই স্টপড ইট বা উই স্টপড এয়ার পলিউশন। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, আমাদের প্রশ্ন ছিল ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম উই স্টপড ইট বা উই স্টপড এয়ার পলিউশন। ঠিক আছে। দা মার্টার্স, মার্টার মানে শহীদ, এখানে উত্তর দেওয়া আছে কিন্তু দেখছো, দেখে নিবে তোমরা। আমি যা বলেছি তাও আছে, আমার বাইরে দেওয়া আছে, সো ডোন্ট ওয়ারি। আর তোমার মতো করে তুমি অ্যান্সার করতে পারো, শত শত রাস্তা আছে। দা মার্টার্স, মার্টার্স লেড, লে ডাউন মানে শহীদ হওয়া বা তোমার জীবন দিয়ে দেওয়া। দ্য মার্টার, শহীদরা, লে ডাউন দেয়ার লাইফ, তাদের জীবন দিয়ে দিয়েছে ইন 1971, 1971 সালে। দে ডিড ইট, তারা এটা করেছে। সো দ্যাট, যখন কোথাও সো দ্যাট একসাথে দেখবা, সো মাঝখানে কিছু একটা আছে, এটা না কিন্তু, ঠিক আছে। সো দ্যাট যদি পাশাপাশি থাকে, তার মানে বুঝতে হবে এটা একটা বুলেট। বুলেট কি জিনিস, আমার ক্লজের সেন্টেন্স দেখলে, ক্লজের ভিডিওটা দেখলে বুঝতে পারবা। সো দ্যাট থাকার অর্থ হচ্ছে পরবর্তী যে বাক্যটা এখানে আসতে যাচ্ছে, তার ওই বাক্যে অবশ্যই কেন বলা একটা বাক্য হবে। এখন কেন হবে না কুড হবে, যেহেতু ডিড আছে, অর্থাৎ এখানে পাস্ট টেন্স আছে, অবশ্যই এটা কুড ওয়ালা বাক্য হবে। যদি ডিড না দিয়ে ডু থাকতো, তাহলে কেন বলা বাক্য থাকতো। দে ডিড নট, দে ডিড ইট সো দ্যাট, যেন উই কুড লিভ ওয়েল, আমি সহজ করে ফেললাম আর কি। এটা করেছিল কারণ যেন উই কুড লিভ ওয়েল, আমরা ভালোভাবে বাঁচতে পারি, তাই না? আরো যে অনেকভাবে লেখা যায়, খেয়াল রাখতে হবে তুমি কিন্তু কুড ইউজ করেছো কিনা। ক্যান দিলে হয়তো কিন্তু হবে না, কারণ ডিড আছে, খেয়াল রাখতে হবে। আমি বোধহয় ঢাকা বোর্ড 2016 সালের কম্পিউটার সেন্সার শেষ করে ফেললাম। তোমাদেরকে আমার এই ক্লাসে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে গ্রামার গুলা আমি সাধ্যমতো সহজ করার চেষ্টা করি। আমার একটা বই আছে, সেটা হচ্ছে সেই বই, আমি ইদানিং বলি, আগে বলতাম না। এই বইটা হচ্ছে জেনারেল মাস্টার গ্রামার। এটা ক্লাস 8 থেকে আইএলটিএস পর্যন্ত গ্রামারের যত ধরনের কি আছে, যত ধরনের গ্রামার টপিক আছে, এর মধ্যে আলোচনা করা আছে। ঠিক আছে। সো এটাতে কোথাও কোনো ধরনের স্ট্রাকচার দেওয়া নাই, সুন্দর করে শুধুমাত্র গল্প, অর্থ, এই দুটার মাধ্যমে, গল্প লাইক দিস, মানে অর্থ, বাংলা অর্থ দিয়ে বেসিক্যালি আমরা ইংলিশটা এখানে আয়ত্ত করতে পেরেছি। আর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তাদের জন্য ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে দুইটা পেপার মিলে আমি একটা বই করেছি, করে আসতেছি অনেকদিন যাবত। মাস্টার পেপার, এর অর্থ হচ্ছে এটার মধ্যে শুধুমাত্র বোর্ডে
আসছে শুধুমাত্র ওই প্রশ্নগুলোই দেওয়া আছে, গ্রামার হোক বা ফার্স্ট পেপার হোক বা রাইটিং পার্ট হোক, এটা এই বইয়ের মধ্যে দেওয়া আছে। এর বাইরে খুব বেশি কিছু দেওয়া না। তার মানে এই বই শেষ করতে পারলে তোমার আর কিছু, পাস তো কোনো ব্যাপারই না, এ প্লাস মোটামুটি নিশ্চিত। এর বাইরে প্রশ্ন আসা খুব মুশকিল। যদি বাজারে আমরা মোটা মোটা বই দেখে থাকি, ওই বইগুলো আমাকে যদি শেষ করতে বলা হয়, আমিও 2-3 বছর শেষ করতে পারবো না। সো এই বইটাই শেষ করতে মোটামুটি তোমাদের 2-3 বছর লেগে যাওয়ার কথা, যদি হালকা ভাবে পড়ো। আর সিরিয়াসলি পড়লে আশা করি 2-3 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবে। এবং সব কমন, বিভিন্ন বোর্ডে আসছে শুধুমাত্র এই ধরনের প্রশ্ন এবং প্রশ্ন উত্তর এখানে দেওয়া আছে। এখন জেনারেল মাস্টার গ্রামারে বা আমার বইগুলোতে কিভাবে আলোচনা করে দেখো, আলোচনাটা কিভাবে করা আছে। যেমন দেখো, কম্পারিং সেন্টেন্সে এই চ্যাপ্টারটা এখানে এভাবে আলোচনা করা আছে। কোনো ধরনের স্ট্রাকচার নাই, খেয়াল করে দেখো, ঠিক আছে? কোনো স্ট্রাকচার এখানে নাই। এই যে আমি বুলেট কি বলেছি এখানে আলোচনা করা আছে, খুব সহজ করে কম ভাষায়। যদি কোনো বেশি লেখা দেখতে পাচ্ছ বলে গল্প, ঠিক আছে? আর প্র্যাকটিস বাংলা সহকারে। কোনো জটিল কোনো ভাষা এখানে নাই, প্লাস কোনো জটিল স্ট্রাকচার তো প্রশ্ন আসে না। আই মাই সেলফ হেট স্ট্রাকচার। সো স্ট্রাকচার এখানে নাই, শুধু বাংলা এবং অর্থ দিয়ে বেসিক্যালি আমরা এটা নিয়ন্ত্রণ করছি, ঠিক আছে? তারপরে দেখো, এখানে যেগুলো এক্সাম্পল দিয়েছি বাংলা সহকারে, এগুলোও বেসিক্যালি পরীক্ষাতেই কমন আসে। দেখো, কন্ডিশন আছে, আমি আলোচনা করেছিলাম না যে ইফলা বাক্য, আলোচনা করছিলাম আমরা, দেখছি আমরা। দেখো তো এখানে, এই যে এখানে দেখছিলাম না ইফলা বাক্য, এই যে দেখছো ইফলা বাক্য, এটা আসবেই। ইফলা বাক্য যে আর দুটো পেয়েছি না, এই প্রশ্নটা আমি করিনি, বোর্ড করেছে। তো দুটো বাক্য ইফলা পেয়েছি আমরা, তাই না? ইফলা বাক্যটা কি, এবং অনেক সহজে স্ট্রাকচার ছাড়া আমরা এই বইটার মধ্যে আমি আলোচনা করেছি। তোমরা যদি ফার্স্ট কন্ডিশন ছাড়া, যেটাকে বলে এই ফলা বাক্যটা প্রেজেন্ট থাকলে ইফ ছাড়া বাক্যটা তোমার ফিউচার হবে, আমি বলেছি উইল হলে বাক্য হবে। যাই হোক, এভাবে করে আলোচনা করে দেওয়া আছে। এবং মাস্টার গ্রামারে ও বিভিন্ন স্কুল কলেজ এবং বোর্ডের প্রশ্ন আলোচনা করা আছে। অর্থাৎ এই রিলেটেড যত ধরনের প্রশ্ন স্কুল লাইফ থেকে কলেজ লাইফ যত জায়গায় পাবা, আলোচনা করা আছে। ওকে, আমাকে আজকে এখানে শেষ করতে হবে। তোমাদের জন্য আমার মেসেজ সেটা হচ্ছে, তোমরা আমার সাথে যদি ক্লাস করতে চাও, আমি বিভিন্ন ভিডিওতে বলে আসতেছি যে আমার নো ফেল ইন ইংলিশ, ফেল ইন ইংলিশ নামক একটা ফ্রি ইংলিশ কোর্স আছে। এটার মধ্যে কানেক্টেড হওয়ার জন্য আমার এই নাম্বারে তোমরা আমাকে কল করতে পারো, বা আমার জেনারেল মাস্টার গ্রামার বা মাস্টার পেপার বইটা যদি লাগে, আমাকে এই নাম্বারে নক করলে, আমি বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিলে, আমার ম্যানেজার বা আমি নিজে বা আমার লোকজন বা আমার শিক্ষকরা মিলে তোমাদেরকে বইটা পাঠিয়ে দিবে। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকো না কেন, তোমাদেরকে আমার মাস্টার গ্রামার বইটা, আমার এই বইটা বা আমার এই বইটা মাস্টার পেপার তোমাদের বাসায় পৌঁছে দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে। আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো থাকবে এবং আমার জন্য দোয়া করবে।